আমরা উপবাসের কথায় আসি সোজাসুজি এবং দেখে নিই ঠাকুর উপবাস সম্পর্কে কি মত পোষণ করতে। উপবাস তো এরকমই একটা আচার, সেই আচারটি সম্পর্কে ঠাকুরের বক্তব্য। আমরা দীর্ঘায়ু লাভের উপায় সম্পর্কে ঠাকুর 11টা নির্দেশ আমাদের দিয়েছে, কিভাবে আমরা দীর্ঘায়ু লাভ করতে পারি। তার মধ্যে আমি সবগুলি পড়ছি না, 11টাই পড়ছি না, তার মধ্যে দুটি নির্দেশ আমাদের আহার এবং উপবাস সংক্রান্ত। 4 নম্বর নির্দেশটি ঠাকুর বলছেন, বেশ সাদাসিধে সহজ পুষ্টিকর সুপাচ্য আহার সাধারণত দিনে রাতে 2 বার, সারাদিনে 2 বার 24 ঘন্টার মধ্যে সাদাসিধে সহজ পুষ্টিকর সুপাচ্য আহার, এটা তিনি আমাদের করতে পারছেন এবং এটা দীর্ঘায়ু লাভের একটি উপায়। আরেকটি উপায় 11 নম্বর নির্দেশ, শেষ নির্দেশ যেটা, তাতে ঠাকুর বলছেন যে শরীর ও সময়ের উপযুক্ততা হিসেবে মাঝে মাঝে নামমাত্র আহার ও বিধিপূর্বক উপবাস করা। শরীর ও সময়ের উপযুক্ততা হিসেবে মাঝে মাঝে নামমাত্র আহার ও বিধিপূর্বক উপবাস করা, এটিও দীর্ঘায়ু লাভের একটি উপায়। তাহলে আমরা মোটামুটি ভাবে এটা দেখতে পেলাম যে শ্রী ঠাকুর আমাদের এই আচার, এই যে উপবাস বা ব্রত, এই আচারগুলি পালন করতে বলেছেন এবং উপবাসের ক্ষেত্রে বলেছেন যে শরীর এবং সময় পারমিট করলে, শরীর এবং সময়ের উপযুক্ততা হিসেব করে মাঝে মাঝে নামমাত্র আহার এবং বিধিপূর্বক উপবাস। এবারে আমরা একটা জায়গায় গিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে উপবাসের বৈজ্ঞানিক তাৎপর্য, এবং সেখানে একটি কথা পাবো, ইন্টারমিটেন্ট ফাস্টিং। বিজ্ঞানীরা বলছেন ফাস্টিং হওয়া দরকার ইন্টারমিটেন্ট, অর্থাৎ কিনা একটা পরিকল্পিত, একটা নিয়মিত, নিয়ন্ত্রিত উপবাস। উপবাস যেন আনপ্ল্যান্ড এবং কন্টিনিউড প্রলংড ফাস্টিং না, এটা বিজ্ঞানীরা বলছে। দেখুন শ্রী ঠাকুরের বিজ্ঞান চেতন নির্দেশ, সেখানেও আমরা পাচ্ছি মাঝে মাঝে নামমাত্র আহার এবং বিধিপূর্বক উপবাস, ইন্টারমিটেন্ট। আচ্ছা, এইবার আমরা তাহলে এটুকু অন্তত মুখবন্ধে বুঝে গেলাম যে ঠাকুর এই উপবাসটি করতে বলছেন সঠিকভাবে। এবার উপবাস কি? উপবাস বলতে আমরা সাধারণত বুঝি না খাওয়া, না খেয়ে থাকা, এটাই উপবাস। আমার তন্ময় ভাইও এই বিষয়টা সংক্ষেপে ছুঁয়ে গিয়েছেন। কিন্তু উপবাস সেটা কিন্তু শুধু না খাওয়া নয়, উপবাস এবং তার উদ্দেশ্য আরো অনেক বৃহৎ, এবং আহারের উপর যে নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে সেই যে বৃহত্তর যে উদ্দেশ্য উপবাসের, বা উপবাসের বৃহত্তর অর্থ এবং তাৎপর্য, তার অন্যতম উপায়। অর্থাৎ ওই বৃহত্তর তাৎপর্য বা উদ্দেশ্য সাধন করতে গেলে শুধু না খেলে চলবে না, আরো অনেক কিছু করতে হবে। মানস পরিশুদ্ধি, আত্মিক পরিশুদ্ধি ইত্যাদি আরো অনেক কিছু দরকার, তাহলেই পুরোটা মিলিয়ে উপবাস হয়। এবং আমাদের ব্রতগুলো কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করা,
সেখানে শুধু যে না খাওয়া আছে তা নয়, তার সঙ্গে প্রার্থনা আছে, পূজা অর্চনা আছে, এরকম অনেক কিছু আছে। আমরা একটু ছোঁয়ার চেষ্টা করব যদি সময় অ্যালাউ। উপবাস মানে নিকটে বাস। মানে উপকূল, যেমন কুলের নিকটে, তেমনি উপবাস মানে নিকটে বাস, মানে উপনিষদ। উপপূর্বক নি ধাতু সদ, এই নি উপপূর্বক নি পূর্বক সদ ধাতু, তার থেকে হয়েছে উপনিষদ, মানে উপনিষন্ন হওয়া, মানে নিকটে থাকা। তাহলে এই যে নিকটস্থ হওয়া, তখনই প্রশ্ন আসে কিসের নিকট? উত্তর হলো ঈশ্বরের নিকট, বা ইষ্টের নিকট, বা সত্তার নিকট, অস্তিত্বের নিকট। অর্থাৎ উপবাসের সামগ্রিক তাৎপর্য হলো আমার অস্তিত্বের, আমার জীবন বর্ধনের পরিচর্যা, পরিপালন, পরিপোষণ, পরিপূরণ। এই হচ্ছে উপবাসের সামগ্রিক তাৎপর্য, শুধু না খাওয়া কিন্তু নয়। এইবার এই যে, তাহলে উপবাস হলো সত্তা পরিচর্যা। সত্তা পরিচর্যা, তার মধ্যে দেহের পরিচর্যাও আছে, মনের পরিচর্যাও আছে, আত্মার পরিচর্যাও আছে। দেহকে সুস্থ স্বাস্থ্য রাখা, সহনপটু, কর্মতৎপর রাখা, কৃতি তৎপর রাখা, ক্লেশ সুখ প্রিয় করে রাখা, এইটা যেমন আমায় করতে হবে। আমার যদি সত্তাকে আমি পরিচর্যা করতে চাই, আমার অস্তিত্বকে যদি আমার ভালো রাখতে চাই, এটা করতে হবে। মনকে স্থির, ধীর, গ্রহণক্ষম এবং সব রকমের যে মানসিক আবর্জনা এবং অভিভূতি থেকে তাকে মুক্ত রাখতে হবে, ইষ্টময় করে রাখতে হবে। আর আত্মার যে সুরত সম্বেগ, সেই সম্বেগকে পরম কারণের সঙ্গে, অর্থাৎ ইষ্টের সঙ্গে যুক্ত করে রাখতে হবে। এই সবটুকু হচ্ছে উপবাসের উদ্দেশ্য। এই সবটুকু নিয়ে হলো উপবাস, পরিপূর্ণ উপবাস। আমরা জানি যে তিনটে ভাবের কথা আমরা পাই, বা তিনটে গুণের কথা, সত্য, রজ, তম। আমাদের প্রত্যেকের সত্তার মধ্যেই, এই সৃষ্টির যা কিছু, সবকিছুর মধ্যে এই সত্য, রজ, তম, এই তিনটে গুণ বিভিন্ন পরিমাণে, বিভিন্ন পরিমিতিতে রয়েছে। কিন্তু আমাদের মধ্যে সাধারণ অবস্থায় রজ এবং তমগুণেরই আধিক্য থাকে, সত্যগুণ খুব কম থাকে। কিন্তু সত্তা পরিচর্যার জন্য, অর্থাৎ সোজা কথায় আমার অস্তিত্বকে টিকিয়ে রাখা এবং ভালো রাখা এবং উদ্বর্ধনশীল করে রাখার জন্য, এই তিনটে যে গুণ বা তিনটে ভাবের একটা সমন্বয়, একটা সামঞ্জস্য, একটা ব্যালেন্স দরকার, সঙ্গতি দরকার। সেই জন্যই দরকার সাত্বিক অনুশীলন। এই উপবাসের মাধ্যমে আমরা সেই সাত্বিক অনুশীলন করতে পারি বা করি। এবং এই সাত্বিক অনুশীলন কিন্তু আমার দেহ, মন, আত্মা, এই তিনটে দিক থেকে, আমার মন, বুদ্ধি, চিন্তা, বাক্য, কর্ম, আচার, আচরণ, ব্যবহার, সবকিছুকে সাত্বিক অনুশীলনে অনুশীলিত করে তোলা, এটাই হচ্ছে উপবাসের লক্ষ্য। এখন এই যে সামগ্রিক সত্তা পরিচর্যা, তার মধ্যে আমরা বলেছি যে দেহ এবং আহার, এটা খুব গুরুত্বপূর্ণ। আহারই তো আমাদের সবচেয়ে বেশি ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক নিড। কাজেই আহার এবং দেহ দিয়েই শুরু হয়। সেই জন্য সস্তায়নীর পঞ্চনীতির প্রথম নীতিটাই হচ্ছে যে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস
শরীরটা। এই যে ঠাকুর বললেন শরীর মাধ্যম খলু ধর্মসাধ, আর এই শরীরকে রক্ষা করার প্রধান একটা উপায় হলো আহার। কাজেই এই আহার নিয়ন্ত্রণ বা আহার শুদ্ধি, আহারের মধ্যে সাত্বিক অনুশীলন, এটা কিন্তু উপবাসের একটি প্রধান অঙ্গ, সে বিষয়ে সন্দেহ। এখন এই আহার নিয়ন্ত্রণ বা আহার শুদ্ধির মধ্যেও তো অনেকগুলি বিষয় আছে। এক তো হচ্ছে আহার্য, কি আহার আমি গ্রহণ করব, কোনটা সাত্বিক আহার অর্থাৎ কোনটা সাত্ত্বত আহার, কোনটা আমার জীবনের পক্ষে, জীবন বর্ধনের পক্ষে উপযুক্ত। শ্রী শ্রী ঠাকুর এসে আমাদের পরিষ্কার বলে দিয়ে গিয়েছেন, বুঝিয়ে দিয়ে গিয়েছেন, বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করেছেন যে এই সাত্বিক আহার হচ্ছে নিরামিষ আহার। কিন্তু শুধু নিরামিষ হলেই চলবে না, কিন্তু কি আহার্য কি বস্তু তারপরেও আছে আহারের পরিমাণ, আহার কখন নেব, কখন গ্রহণ করব, এই সমস্ত বিষয়গুলিও আছে। আর আছে রন্ধন প্রণালী, কিভাবে রান্না করলে আমার যে ডায়েট বা ফুডের যে যে পুষ্টি মূল্য সেটা অক্ষত থাকবে, এগুলি আমাকে জানতে হবে। এগুলো সবই বিজ্ঞানে আজকাল আলোচিত হচ্ছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এমন এক অদ্ভুত যুগগুরু যিনি এই বিজ্ঞানের বিষয়গুলি আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, বারবার ধরিয়ে দিয়েছেন। কাজে রন্ধন প্রণালী এবং রন্ধনকারী, যে রন্ধন করবে সে কি ধরনের সদাচারী হবে, সদাচার পালন করবে, কার রন্ধনের অধিকার নেই, এই সমস্ত কথা এগুলো সবই কিন্তু স্বাস্থ্য সদাচারের এক একটা অংশ। তারপর আছে পরিবেশন, কে পরিবেশন করতে পারবে এবং পরিবেশনকারী, আর আহার গ্রহণ, আহার গ্রহণ কিভাবে করব সেটাও কিন্তু একটা বিজ্ঞান। যেমন একটা মনে আসছে বলে ফেলি যে শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন যে পা ধুয়ে ভিজে পায়ে আহার। তাহলে কি হয়, এই দেহের নিম্নাংশটা যেহেতু ঊর্ধ্বাংশ থেকে পায়ে জল দিয়েছি, তো তাহলে নিম্নাংশে আমার দেহের তাপমাত্রাটা কমে যায়, তার ফলে রক্ত চলাচল নিম্নাংশে বেশি হয়। আর সেই জন্য তখন যা আহার করি এই উদর ভাগে, সেই উদর ভাগটা তো একটু নিম্নাংশে, সেখানে সেটার পাচন ক্রিয়ায় সাহায্য। এই হলো বিজ্ঞান। কাজেই আমি কিভাবে আহার করব সেটাও ঠাকুর আমাদের ধরিয়ে দিয়েছে। এই সমস্ত আহারের উপর যে নিয়ন্ত্রণ, এইটা আনা, এটাও কিন্তু আমাদের ব্রত উপবাসের একটা প্রধান লক্ষ্য বা অঙ্গ। তবে এটাও মনে রাখতে হবে, আবার মনে করিয়ে দিই, যে সত্তা পরিচর্যার সামগ্রিক যে উদ্দেশ্য বা লক্ষ্য, তার জন্য আহার ছাড়াও আমাদের কিন্তু আরো অনেক দিকে আমাদের মনোযোগ রাখতে হবে, অনেক কিছুর নিয়ন্ত্রণ, সামঞ্জস্যের, শুদ্ধির প্রয়োজন আছে। কিন্তু উপবাসের ক্ষেত্রে আমরা সাধারণত এই আহারের নিয়ন্ত্রণটাকেই বুঝি, এবং তাও আবার আহারের পরিমাণ নিয়ন্ত্রণটাকে। আহার নিয়ন্ত্রণের মধ্যেও তো অনেকগুলো দিক আছে, কিন্তু আমরা আহার পরিমাণের উপর নিয়ন্ত্রণ করাকেই আমরা উপবাস বলে মনে করি, এবং সামগ্রিক যে উপবাসের উদ্দেশ্য সেটা অনেক সময় আমরা ভুলে যাই। সামগ্রিক উদ্দেশ্য ভুলে যাওয়ার একটা কি বলবো বিপদের একটা সম্ভাবনা আছে সামগ্রিক উদ্দেশ্যটা যদি ভুলে যায়। কিরকম? আমাদের ঘরে ঘরে আমরা দেখি যে অনেক মায়েরা, তারা বহুল পরিমাণে ব্রত উপবাস করেন, কৃষ্ণ সাধন করেন, এবং তাদের যে শরীর তার উপর পীড়ন করে, অসুস্থ অশক্ত অবস্থাতেও তারা উপবাস করে যান। ওই যে ঠাকুর বললেন
যে সময় এবং শরীরের উপযুক্ততা বিচার করে উপবাস করার কথা, সেটা পালন করেন। তার ফলে শরীর আরো রোগগ্রস্ত, আরো অসুস্থ হয়। এটা কিন্তু উপবাসের কাম্য নয়। আমাদের শাস্ত্রে কৃষ্ণ সাধনের উদ্দেশ্যও কিন্তু ওই সত্তা পরিচর্যা। সেখানে যদি সত্তা বিধ্বংসী কিছু কাজ করি, সেটা কিন্তু শাস্ত্রসম্মত হলো না। আর বুদ্ধদেবের কাহিনী তো আমরা সবাই জানি। তিনি সেই আমি এই আসনে বসলাম সত্য লাভ করব, এবং এই আসনে দরকার হলে আমি দেহত্যাগ করব, এই বলে সমস্ত আহার পান আহার ত্যাগ করে তিনি ধ্যান করছিলেন। কিন্তু তাতে তিনি সফল হলেন না, এবং তারপর সুজাতার দেওয়া, সুজাতার নিবেদন করা পায়েস খেয়ে তিনি অনুধাবন করলেন মধ্যপন্থা, মিডল পাথ। অর্থাৎ শরীরকে কষ্ট দিয়েও কোনো লাভ নেই, শরীরকে সুস্থ রেখে সাধন মার্গে এগিয়ে যেতে হবে। তাহলে এই যে বুদ্ধদেবের যে কাহিনী, তার মধ্য থেকেও আমরা কিন্তু উপবাসের প্রকৃত এবং সম্পূর্ণ তাৎপর্য সম্পর্কে আমরা সাবধান এবং অবহিত হলাম। শ্রী শ্রী ঠাকুর এই অযথা শরীরকে কষ্ট দেওয়া নিষেধ করেছেন। সেই বাণীটি আমি পড়ে শোনাচ্ছি। এটিও স্বাস্থ্য ও সদাচার সূত্রের বাণী। যারা অযথা নিজের শরীরকে কষ্ট দেয় বা নির্যাতন করে, তা যদি সত্তা পোষণই না হয়, তাদের অন্তর্নিহিত ঈশ্বরের জীবন্ত আশীর্বাদকে নিপীড়িত করে সে পীড়ন ঈশ্বরকে স্পর্শ করে। কাজেই উপবাস করতে গিয়ে আমরা যেন মাত্রা ছাড়া না হয়ে পড়ি। এইবার আমরা একটু বিজ্ঞানের আলোচনায় যাই, যে উপবাস আমাদের কিভাবে উপকৃত করে এই বিষয়টা সংক্ষেপে। এটা নিয়ে তো বহু গবেষণা আছে। আমি সংক্ষেপে দু একটি পয়েন্ট, স্যালিয়েন্ট ফিচার্স আমি পেশ করছি। এবং এখানেই ওই কথাটি প্রথমেই বলছিলাম, যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, সেটির কথা বিজ্ঞানীরা বলছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং কি করে, যে সেলুলার এবং মলিকিউলার, কোষের স্তরে এবং মলিকিউলের স্তরে কিছু কিছু চেঞ্জ নিয়ে আসে। এটা দেখা গেছে স্টাডিতে, রিসার্চে। প্রধান প্রধান কি কি পরিবর্তন? এক নম্বর হচ্ছে গ্রোথ হরমোন, আমাদের যেগুলি আছে, বৃদ্ধির যে হরমোন, সেই বৃদ্ধির হরমোন সেগুলো বেড়ে যায়, তার মাত্রা দেহের মধ্যে বেড়ে যায়। এবং তার ফল কি? তার ফলে ফ্যাট লস এবং মাসল গেইন হয়। তার মানে দৈহিক একটা পরিচর্যা হলো, কিন্তু মাসল গেইন করলো, কিন্তু ফ্যাট লস, যেগুলো অপ্রয়োজনীয় ফ্যাট, সেগুলি লস করলো। দ্বিতীয় পরিবর্তন কি আনে না, ইনসুলিন লেভেল ড্রপ করে, কমে যায়। কারণ খাদ্য কম গেলে, খাদ্যকেই তো পরিপাক করার একটা উৎসেচক হচ্ছে ইনসুলিন, কাজে খাদ্য কম গেলে ইনসুলিন লেভেল ড্রপ করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়, এবং ইনসুলিন সেন্সিটিভিটি শরীরের বেড়ে যায়। এই যে চেঞ্জটা হলো, তার ফলে স্টোরড যে বডি ফ্যাট, বিশেষ করে বেলি ফ্যাট, উদর ভাগের যে জমে থাকা যে ফ্যাট, মেদ, সেইটা কমাতে বা বার্ন আউট করতে সাহায্য করে। তৃতীয় আরেকটা পরিবর্তন আসে,
সেটা হচ্ছে যে কোষগুলি তো কাজ করছে নিরন্তর, আমাদের দেহের প্রতিটি কোষ নিরন্তর কাজ করছে, তার একটা ফ্যাটিগ আসে, একটু ক্লান্তি আসে। তারপর তার মধ্যে এই যে কাজকর্ম চলছে দিবারাত্র, তার ফলে তার মধ্যে তার দেয়ালে নানা রকমের বর্জ্য পদার্থ সংগৃহীত হয় এবং কোষের কিছু কিছু ক্ষয় ক্ষতি তাও হয়। এখন উপবাসের সময় দেখা গেছে যে কোষগুলি একটা অবকাশ পায় কি করতে, না ওই যে বর্জ্য পদার্থ সেগুলিকে ধুয়ে মুছে সাফ সূত্র করতে, বের করে দিতে, পর্জ আউট করতে, এবং যে ক্ষয়ক্ষতি ইত্যাদি আছে সেগুলিকে মেরামত করতে। এই সময়টা তারা পায় উপবাসের সময়, অর্থাৎ নতুন করে সতেজ সজাগ হয়ে ওঠে কোষগুলি। এই যে প্রক্রিয়ায় এই কোষের এই কাজগুলো হয় তার একটা নাম হচ্ছে অটোফ্যাজি। এই অটোফ্যাজি প্রক্রিয়ার মাধ্যমে কোষগুলি তার গায়ে জমে থাকা যে অকেজো, যার কোনো কাজ আর নেই, এবং বর্জ্য ক্ষতিকারক পুরনো প্রোটিন সে হয় আত্মসাৎ করে বা মানে ডাইজেস্ট করে নেয়, ইংরেজিতে বলছে ডাইজেস্ট করে নেয়, অথবা বের করে দেয়, পার্জ আউট করে দেয়, অটোফ্যাজি। তাই এইটা কিন্তু সে এই কোষ তার সুযোগ পায় এই উপবাসের সময়। এটা একটা পরিবর্তন। আর পরিবর্তন হয় জিনের কার্যকারিতার, বিশেষ করে আমাদের যে আয়ু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, তার জন্য যে জিনগুলি দায়ী তাদের কর্মশক্তি বৃদ্ধি পায়। কাজেই আয়ু এবং রোগ প্রতিরোধ সেই ক্ষমতাটাও মানুষের বৃদ্ধি পায় উপবাসের। তাহলে আমরা দেখলাম যে হরমোন লেভেল, কোষের কার্যকারিতা এবং জিনের কার্যকারিতা, এগুলির বেশ কিছু পরিবর্তন হয় এবং এই পরিবর্তনগুলোর নিট ফল কি, আমরা কি উপকার পাই? 1 নম্বর হচ্ছে ওয়েট লস, এটা একটা বিরাট উপকার। 2 নম্বর হচ্ছে ইনসুলিন লেভেল কমায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, ব্লাড সুগার লেভেল কম, অর্থাৎ ডায়াবেটিস যাদের আছে তাদের ব্লাড সুগার লেভেল কমে এবং টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অনেক ক্রনিক রোগ আছে যার উৎপত্তি হয় দেহের বিভিন্ন অংশে, মানে বাইরে শুধু নয়, দেহের ভেতরে অভ্যন্তরে বিভিন্ন অংশে ইনফ্লামেশনের জন্য। দেখা গেছে যে উপবাসের ফলে এই ইনফ্লামেটরি মার্কার্স অফ ইনফ্লামেশন কমে যাচ্ছে, মানে সোজা কথায় ইনফ্লামেশন কমে যাচ্ছে দেহের। তাহলে ইনফ্লামেশন কমলে বহু ক্রনিক রোগ তাতে কিন্তু সেরে যাওয়ার পথ খুলে যায়। এই গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, হার্ট হেলথ, আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্য, সেটা ভালো করে উপবাস। কিভাবে? উপবাসে ক্ষতিকারক কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল বলে, ক্ষতিকারক কোলেস্টেরল, রক্তের ট্রাইগ্লিসারাইড, এগুলো এক একটা উপাদান, ইনফ্লামেটরি মার্কার্স একটু আগেই বললাম, বডি ওয়েট এবং রক্তের শর্করা, ব্লাড সুগার এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয়। তার ফলে এই যে কথাগুলি বললাম এগুলো সবই হচ্ছে হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর। মানে এগুলি থাকলে, এই ইনফ্লামেশন থাকলে বা
এই ট্রাইগ্লিসারাইড থাকলে, কোলেস্টেরল থাকলে, এগুলো থাকলে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এগুলোকে বলে রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টর তার মানে কমে যাচ্ছে হার্ট ডিজিজেস, তাহলে হার্ট উপকৃত হচ্ছে, হার্ট সুস্থ থাকতে পারছে। হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর গুলো উপবাসের ফলে কমে যাচ্ছে। তারপরেরটা হচ্ছে হয়তো আরো ইম্পর্টেন্ট, ব্রেইন হেলথ, মস্তিষ্কের স্বাস্থ্য। কি বলছে? যে উপবাস ব্রেইন হরমোন BDNF এই নামে একটা ব্রেইন হরমোন আছে, সেটাকে বাড়িয়ে দেয় এবং তার মানে ব্রেইনের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং নতুন স্নায়ু কোষ তার সৃষ্টিতেও সাহায্য করে। এই দুই ভাবে এরা ব্রেইনকে সুস্থ রাখতে সাহায্য করে উপবাস। এবং এটাও মনে করা হয়, আপনারা জানেন যে একটা খুব কঠিন রোগ যার কোনো সমাধান বা চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, সেটা হচ্ছে অ্যালজাইমার্স রোগ, স্মৃতিভ্রংশ রোগ। সেই স্মৃতিভ্রংশ রোগের প্রতিরোধেও এই উপবাসের ভূমিকা থাকতে পারে বলে বিভিন্ন স্টাডি আমাদের বলেছে। আর উপবাসের ফলে জীবনী শক্তি এবং আয়ু বৃদ্ধি পায়।